পর্যটন নগরী শ্রীমঙ্গলে ৩ দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ এর জমকালো আয়োজন শেষ হচ্ছে আজ। গত ১৯ জুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের বর্ণিল জীবন ও মেলবন্ধনের প্রাণের উৎসব হারমোনি ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। দেশ বিদেশ থেকে আসা ভ্রমণ পিপাসুদের সাথে বৈচিত্র্যময় এই জাতিগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে দ্বিতীয়বারের মতো হারমোনি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। ৩ দিন ব্যাপী এ উৎসব আজ রাত ৯টায় শেষ হবে। নেত্রকোনার দুর্গাপুরে মাদকমুক্ত সমাজ গঠন, যুব সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাকলজোড়া ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ সহ আরও অনেকে। খেলায় ২-০ গোলে বিজয় অর্জন করে গুজিরকোনা একাদশ। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিয়ে ভাবতেন, বেগম খালেদা জিয়াও ভেবেছেন। তাদের সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তা অনুধাবন করছেন বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনারের উদ্যোগে চট্টগ্রাম হাটহাজারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে এ কথা বলেন। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেজবা উদ্দিন। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। দেশের সংস্কৃতি জগৎকে গত ২ দশকে দলীয়করণের মাধ্যমে ব্যাপক ক্ষতি করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ুম। তিনি বলেন, সংস্কৃতি তার নিজস্ব ধারায় বিকশিত হতে পারেনি, বরং নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে। তবে সংস্কৃতি অঙ্গনকে পুনর্গঠনে সরকার কাজ করে যাচ্ছে। শনিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে নদীমাতৃক শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। আমাদের সংস্কৃতিকে দলীয়করণ করে আমাদের সংস্কৃতির জগৎকে অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সংস্কৃতির তার নিজস্বতা নিয়ে সে গড়ে উঠতে পারে নাই, এটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। ফলে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু গড়ে ওঠে নাই। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। রোববার ভোররাতে হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস টিমের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। এ সময় তাকে সার্বিক সহযোগিতা প্রদান করেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ২ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন কালিয়ানীকান্দা গ্রামের এনামুল হক পিয়াল ও মণিকুড়া গ্রামের হারুন। অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে। উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটি খোলা রেখেছে পানি উন্নয়ন বোর্ড। পাউবো জানায়, ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি তৈরির সতর্কতা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সাথে ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির পাশাপাশি সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে নেত্রকোনার কংস, ধনু, উবদাখালী, মগরা ও সোমেশ্বরী সহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় বন্যার শঙ্কা রয়েছে। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ সহ যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন।
কমছেই না হামের প্রাদুর্ভাব, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের 15ই মার্চ থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 677 জনে। এদিকে গত 24 ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে 40 জন হাম রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিভাগে মোট 6,585 জন সন্দেহজনক হাম রোগী শনাক্তের পাশাপাশি নতুন করে আরও 887 জনের শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে 6,148 জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশ জুড়ে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করেছে স্বাস্থ্য বিভাগ। সুস্থ হয়ে গেছে এখন 2-1 দিনের ভিতরে রিলিজ হয়ে যাইব। আইসি আজকে 6 দিন। বুধবারের দিন আসলে আজকে 5 দিন। বাবা এমনি আগের থেকে অনেক সুস্থ, ঠান্ডা জ্বর কাশি আর হামের লেগে ভর্তি হয়েছিলাম। এখন একটু সুস্থ হয়েছে, আগের থেকে একটু সুস্থ। পাতলা পায়খানা ছিল সেটাও বন্ধ হয়েছে, জ্বর ছিল সেটাও বন্ধ হয়েছে। এরপরে যে হামের যে চিহ্নগুলো এটাও মোটামুটি আলহামদুলিল্লাহ এখন প্রায় মিশে গেছে। অন্য শিশু হসপিটালে গেছিলাম, সেই জায়গা থেকে এখানে অনেক ভালো ট্রিটমেন্ট পাইছি আমরা। অনেকবার এসে ডাক্তাররা দেখেছে ভালোভাবে। আমি বগুড়া থেকে আসছি, আমার বাবুটা 7 থেকে 8 দিন অসুস্থ, তাই এখানে চিকিৎসাটি আমরা ঠিকমতো পাচ্ছি, কিন্তু বেড নেই, এই জন্য বেড আমরা পাচ্ছি না। আমার 2 মেয়ে অসুস্থ, আজকে 3 দিন হয়েছে আসছি। তো আসার পরে আল্লাহর রহমতে মোটামুটি ভালো চিকিৎসা নিয়েছি, সুস্থ হয়েছে। দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের জনবল বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সরকার। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আগামী 1 বছরের মধ্যে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি মাতৃ স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আগামী 3 বছরের নিয়োগ দেওয়া হবে আরও 25,000 প্রশিক্ষিত মিডওয়াইফ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। ডক্টর জিয়াউদ্দিন হায়দার জানান, এই বিপুল সংখ্যক মিডওয়াইফ নিয়োগের আগে মাঠ পর্যায়ে সেবার মান বাড়াতে তাদের প্রশিক্ষণের উপর বিশেষ জোর দেওয়া হবে। প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। মা এবং নবজাতকের যে সেবা, এই সেবাটা কম্প্রিহেন্সিভভাবে দিব। তার অর্থ হলো আমরা চাই না কোনো মা যার কমপ্লিকেটেড ডেলিভারি তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সের বাইরে যাতে যেতে না হয়। উপজেলা হেলথ কমপ্লেক্সের ভিতরেই যেন মা তার শিশু জন্ম দিতে পারে, এবং শিশুর যদি কোনো সমস্যা থাকে নবজাতকের, সেই নজরের সেবা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হয়। এবং এই কারণেই আমরা বলেছি যে আমরা আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে 25,000 নতুন মিডওয়াইফ নিব, যারা আমাদের বাংলাদেশের প্রায় ইউনিয়ন যদি ধরি তাহলে 5,800 মতো ইউনিয়ন আছে। প্রত্যেক ইউনিয়ন যদি আমরা 2 জন করে নেই, হ্যাঁ, তাহলে পরে আমার এখানে 10,000-এরও 11,000-এরও বেশি মিডওয়াইফ লাগবে। রাজধানীর তেজকুনি পাড়ায় তরুণদের মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য মাদক ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনার সভা। সামাজিক সংগঠন নেক্সট জেন ঢাকা 12 এর উদ্যোগে শনিবার বিকেল 4টায় তেজকুনি পাড়া খেলাঘর মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান। সভাপতিত্ব করেন ব্যারিস্টার সাবিদ আহমেদ এ খান। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে স্লোগানে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং তরুণদের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 9ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ও 12তম ডিজিটাল সামিট। এবারের প্রতিযোগিতায় 1072টি মনোনয়ন জমা পড়ার রেকর্ড হয়েছে। 2 ধাপের জুরি মূল্যায়নের মাধ্যমে 23টি ক্যাটাগরিতে মোট 89টি ক্যাম্পেইনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে রয়েছে 63টি ব্রোঞ্জ, 20টি সিলভার এবং 6টি গোল্ড অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে আয়োজকরা বলেন, ডিজিটাল মার্কেটিং এখন শুধু প্রচারণার মাধ্যম নয়, এটি ডেটা নির্ভর সিদ্ধান্ত ও উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অ্যাওয়ার্ড পর্বের আগে রিথিঙ্কিং ডিজিটাল প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় 12তম ডিজিটাল সামিট। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যাটেনশন ড্রিভেন মার্কেটিং সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।
চলতি বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিভিল এভিয়েশনের আগামী 30 বছরের মাস্টার প্ল্যান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিমানমন্ত্রী জানান, জুলাই মাসে জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে চুক্তি হবে। পাশাপাশি বিমানের বহরে নতুন বোয়িং যুক্ত হতে সময় লাগায় এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বগুড়া সহ অন্যান্য বিমানবন্দর সচল করে বাংলাদেশকে এভিয়েশন হাব করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, 2028 সালের আগে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নেই। ক্ষমতা গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সরকারি সফর শেষে তিনি সরাসরি চলে যাবেন চীনে। বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। মিতব্যয়িতার নজির রেখে মাত্র 27 থেকে 28 সদস্যের ছোট প্রতিনিধি দল নিয়ে এই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী কুয়ালালামপুরে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি চীনের বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে দুই দেশের মধ্যে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার পাশাপাশি অন্তত 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। টানা দুই দেশ সফর শেষে আগামী 26 জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতল ইউনিয়নের চাপ্তা ও ঘোনাপাড়া গ্রামের সচেতন নাগরিকদের পক্ষ থেকে মাদক জুয়াসহ সকল অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় চাপ্তা আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসায় সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এস.এম. মাসুদ মাহমুদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জজ আল মামুন। আরও বক্তব্য রাখেন পুলিশের সাবেক কর্মকর্তা দেলোয়ার হোসেন মিনা, নায়েব আলী সর্দার, আবুল কালাম উজির সেলিম, লালচান ফকির, মেম্বার রেজাউল মিনা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গুরুদাসপুর বড়াই গ্রামের মাটিতে কোনো সন্ত্রাস চাঁদাবাজি চলবে না। শনিবার বিকেলে নাটোরের বড়াই গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আফসার আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নওয়াজ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস সহ আরও অনেকে। 21 পদকপ্রাপ্ত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুস সাত্তারকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়। ময়মনসিংহের ধোবাউড়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্সই প্রযুক্তির যথাযথ প্রয়োগ ও সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত 2 দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী সম্পন্ন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, উপজেলা প্রশাসন, ধোবাউড়া ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার বিকেলে উপজেলা কনফারেন্সে হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর। উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সেমিনার ও প্রদর্শনীতে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির সম্ভাবনা ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।